আচ্ছা, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। ভারত-বাংলাদেশ সীমান্ত বিষয়টা শুনলেই আমাদের মাথায় হয়তো শুধু ম্যাপের একটা দাগ ভেসে ওঠে, তাই না? কিন্তু বাস্তবে এই বর্ডার বা সীমানা হলো চরম জটিল আর সেন্সিটিভ একটা জিওপলিটিক্যাল পাজল। এটা শুধু কাঁটা তারের বেড়া নয়, এর সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন, বেঁচে থাকার লড়াই আর অনেক অনেক গভীর রাজনীতি। তো আজকের এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ভাগে ভেঙে বুঝব। প্রথমে আমরা দেখব সীমান্তে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু সংঘাত, তারপর নজর দেব এই বিশাল সীমান্তের ভৌগোলিক দিকটায়, বুঝব চোরাচালানের আসল অর্থনীতিটা ঠিক কেমন। এরপর আসবে বেড়া নির্মাণের পেছনের রাজনীতি এবং সবশেষে জিরো লাইনের সেই অদ্ভুত আর অমানবিক সংকট। চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব দিয়ে সীমান্তে সহিংসতা। গ্রাউন্ড রিয়ালিটি আসলে কতটা সিরিয়াস সেটা বুঝতে হলে একদম রিসেন্ট একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে। ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলা খুবই পরিচিত একটা স্মাগলিং রুট। সেখানে রাতের বেলা পাহারার সময় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নাগরিক মারা যান। এ ধরনের ঘটনা কিন্তু পুরো এলাকার সিকিউরিটি নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। এখন বিএসএফের অফিসিয়াল রিপোর্ট কি বলছে? তাদের দাবি, একদল সন্দেহভাজন চোরা কারবারি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। বিএসএফ তাদের ওয়ার্নিং দেয়, কিন্তু তারা সেটা তোয়াক্কা না করে উল্টো পাথর ছুঁড়তে শুরু করে। তো পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, তখন সেলফ ডিফেন্সে বা আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। পরে ডেড বডিগুলো বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির কাছে হস্তান্তর করা হয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত। একটু আগের ঘটনাটা শুনলাম না, ওটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত আর বাংলাদেশের মধ্যে এই যে সীমান্ত, এর দৈর্ঘ্য ৪,০০০ কিলোমিটারেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই বিশাল বর্ডার লাইনটা কিন্তু সোজা নয়, নদী, জঙ্গল আর ফসলের মাঠের ভেতর দিয়ে একদম জিগজ্যাগ করে গেছে, যার ফলে এই পুরো সীমানাটা ভীষণ রকম অরক্ষিত বা পোরাস। শুধু তাই নয়, এই বিশাল সীমানা ভারতের মোট ৫টি রাজ্যকে ছুঁয়ে গেছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। এবার ভাবুন, এই পুরো লাইনটা সার্বক্ষণিকভাবে পাহারা দেওয়া কতটা কঠিন। কারণ অনেক জায়গাতেই এই বর্ডার লাইন চলে গেছে একদম ঘন বসতিপূর্ণ গ্রাম আর চাষের জমির ঠিক মাঝখান দিয়ে। স্পেসিফিকভাবে ত্রিপুরার কথা যদি বলি, এর ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। ত্রিপুরা একা বাংলাদেশের সাথে ৮৫৬ কিলোমিটার বর্ডার শেয়ার করে, মানে এই রাজ্যের ৩ দিক জুড়েই আছে বাংলাদেশ। আর ভারতের মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করার জন্য আসামের ভেতর দিয়ে শুধুমাত্র সরু একটা করিডোর আছে। আর ঠিক এই ভৌগোলিক কারণেই ত্রিপুরা ঐতিহাসিকভাবে এত বেশি ভালনারেবল। একটু পেছনের দিকে তাকালে দেখব, সেই ৮০-র দশক থেকে বিভিন্ন ইনসার্জেন্ট বা বিদ্রোহী গোষ্ঠীগুলো এই খোলা বর্ডারের সুযোগ নিয়েছে। তবে ২০০৭-৮ সালের দিকে যখন বাংলাদেশের নতুন সরকার এসে বিদ্রোহী ক্যাম্পগুলো ভেঙে দেয়, তখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু সমস্যা হলো, সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই পুরনো সিকিউরিটি অ্যাংজাইটিগুলো আবারও ফিরে আসছে। তো এরপর আমরা ঢুকছি তৃতীয় পর্বে, চোরাচালানের অর্থনীতি। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, এই যে বিশাল আর অরক্ষিত সীমান্ত, এখান দিয়ে আসলে এমন কি পারাপার হচ্ছে যার জন্য এত ঝামেলা? এখানকার স্মাগলিং ইকোনমিটা কিন্তু টু ওয়ে স্ট্রিট। ভারত থেকে মূলত গবাদি পশু, সার, সস্তা জ্বালানি তেল আর নানা রকম সাবসিডাইজড বা ভর্তুকি দেয়া জিনিসপত্র বাংলাদেশে যায়, কারণ ওগুলোর দারুণ ডিমান্ড। আর উল্টো দিক থেকে, মানে বাংলাদেশ থেকে আসে অবৈধ অভিবাসী, গাঁজা বা সিনথেটিক ড্রাগসের মতো মারাত্মক মাদক, জাল টাকা আর তার সাথে অত্যন্ত ভয়ঙ্কর হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের নেটওয়ার্ক। এবার আসি আমাদের চতুর্থ পর্বে, বেড়ার রাজনীতি। এই যে এত সব ইল্লিগ্যাল ট্রেড, এটাকে আটকাতে কাঁটাতারের বেড়া বা ফেন্সিং করাটা একটা টপ প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই বেড়া দেওয়াটা আবার স্টেট পলিটিক্সের সাথে দারুণভাবে জড়িয়ে গেছে। উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের দিকে তাকালেই দেখব, সেখানে নতুন সরকার আসার পর তাদের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই বিএসএফকে জমি হস্তান্তরের একটা বড়সড় অনুমোদন দিয়ে দেয়। টার্গেট ছিল মাত্র ৪৫ দিনের মধ্যে বর্ডার ফেন্সিং কমপ্লিট করে অবৈধ অনুপ্রবেশের একটা হেস্তনেস্ত করা। এই জায়গাটা আমাদের একদম নিরপেক্ষভাবে বুঝতে হবে। এখানে দুটো আলাদা ন্যারেটিভ আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রের দাবি হল, এই কড়াকড়ির ফলে আগের সব ঢিলেমি দূর হবে আর ন্যাশনাল সিকিউরিটি মজবুত হবে। অন্যদিকে স্টেটের শাসক দলের যুক্তি হল, ইন্টারন্যাশনাল বর্ডার তো আগে থেকেই কেন্দ্রের কন্ট্রোলে। তাদের মতে তাড়াহুড়ো করে এই বেড়া দেওয়ার ফলে উল্টে লোকাল কৃষকদের রুটিরুজি নষ্ট হচ্ছে। অর্থাৎ এখানে দুপক্ষের কাছে নিজস্ব রাজনৈতিক আর সামাজিক যুক্তি একদম তৈরি। তো এই বিতর্ক থেকে একটা খুব সিম্পল প্রশ্ন ওঠে,
যদি ধরি বেড়া দেওয়াই হচ্ছে আল্টিমেট সলিউশন, তাহলে একটা দেয়াল বা বেড়া একদম বর্ডার লাইনের ঠিক উপর বসালেই তো ল্যাটা চুকে যায়, তাই না? কেন সেটা করা যাচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের পঞ্চম এবং শেষ পর্বে জিরো লাইনের সংকট। এই বর্ডার লাইনের উপর বেড়া না দিতে পারার কারণ হল একটা ইন্টারন্যাশনাল রেস্ট্রিকশন। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী একদম জিরো লাইন বা শূন্যরেখার ওপর কোনো ডিফেন্সিভ স্ট্রাকচার বা বেড়া তৈরি করা পুরোপুরি বেআইনি। আর ঠিক এই নিয়মের প্যাচেই ভারতকে বাধ্য হয়ে তার নিজের ভূখণ্ডের ১৫০ গজ ভেতরে এসে এই কাঁটাতারের বেড়া বসাতে হয়। আর এখানেই শুরু হয় আসল মানবিক ট্র্যাজেডি। এই ১৫০ গজের নিয়মের কারণে হাজার হাজার ভারতীয় নাগরিক হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখেন তাদের নিজেদের বাড়িঘর, খামার, চাষের জমি সবকিছু নিজেদের দেশের বেড়ার ভুল দিকে পড়ে গেছে। ভাবুন একবার অবস্থাটা। অনেক বাড়ি তো মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। এরা না পারে নিজেদের জমি ঠিকমতো ব্যবহার করতে, না পারে শান্তিতে থাকতে। ইন্টারন্যাশনাল বর্ডার আর বিএসএফের মাঝখানে এরা যেন আক্ষরিক অর্থেই স্যান্ডউইচ হয়ে বেঁচে আছেন। আর হ্যাঁ, এই পুরো ব্যাপারটাকে কিন্তু আমরা বৃহত্তর পলিটিক্যাল কনটেক্সট থেকে আলাদা করতে পারি না। এই কাঁটাতারের বেড়া সরাসরি সিএএ এবং এনআরসির মতো সেন্সিটিভ পলিসির সাথে কানেক্টেড, যেখানে একদিকে অত্যাচারিত শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ডকুমেন্ট ছাড়া থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের কড়াকড়িভাবে বের করে দেওয়ার কথা হচ্ছে। বেড়াটা এখানে শুধু একটা ফিজিক্যাল ব্যারিয়ার নয়, বরং একটা স্ট্রং পলিটিক্যাল স্টেটমেন্টও বটে। সব মিলিয়ে এটা বলা যায় যে ভারত-বাংলাদেশ বর্ডার কিন্তু ম্যাপে টানা স্রেফ একটা দাগ নয়। এটা জিওগ্রাফি, ক্রাইম সিন্ডিকেট, স্টেট পলিটিক্স আর সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের একটা জীবন্ত ক্যানভাস, যেখানে রোজ নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা ভাববার বিষয় রেখে যাই। একটু সময় নিয়ে 6 পয়েন্ট প্রোগ্রাম বা ঐতিহাসিক 6 দফা কর্মসূচি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন। এটা আসলে কি ছিল? আর আজ আমরা যে সীমানা নিয়ে এত তর্ক বিতর্ক করছি, তার ভিত গড়তে এই 6 দফার ভূমিকা ঠিক কতটা ছিল? বিষয়টা ঘাটলে কিন্তু সত্যি অবাক হতে হয়।